আসসালামু আলাইকুম। আমরা যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করব আজকে সেটা হচ্ছে যে হাউ ওয়েব ওয়ার্কস। অথবা এটাকে আমি এভাবে বলতে পারি যে এই যে আমরা ব্রাউজ করতে বসি, ইন্টারনেটের জগতে ঢুকি এবং আমাদের পছন্দ মতো জিনিসপত্র দেখি বা শুনি বা পড়ি, হোয়াট এভার, এই পুরো ঘটনাটা কিভাবে ঘটে এটাকে আমি এখন কিছুটা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ভাষায় বলার চেষ্টা করব, সো দ্যাট আমরা যা করছি তার ভেতরে ইন্টারনালি কি ঘটছে সেটা যেন একটা আইডিয়া আমাদের ভেতর আসে। তো ইন্টারনেটের জগতে ঢোকার জন্য আমাদের একজন ইউজার আসলে যে কোনো ডিভাইস ব্যবহার করে, যে আমরা জানি পিসি ব্যবহার করতে পারি কিংবা স্মার্ট ডিভাইস ব্যবহার করতে পারি, যাই ব্যবহার করি না কেন সেখানে আমরা যে জিনিসটা মেইনলি ব্যবহার করি কোনো না কোনো ব্রাউজার, এবং সেই ব্রাউজারগুলো দিয়ে আমরা ইন্টারনেটের যে জগৎ, এই জগতে আমরা কোনো না কোনো রিকোয়েস্ট পাঠাই এবং ইন্টারনেটের জগৎ থেকে সেই রিকোয়েস্টটা ইন্টারনেট জগতে কোথাও না কোথাও থেকে কোনো একটা রেসপন্স নিয়ে আমার সামনে চলে আসে। সো আমি অ্যাজ এ ইউজার এখানে যিনি নেট ব্যবহার করছেন তার কাছে জিনিসটা এতটুকুই, ব্রাউজার ওপেন করব, তার ভিতরে কিছু একটা লিখব, কোনো একটা অ্যাড্রেস লিখব এবং সেই অ্যাড্রেস অনুসারে যদি অ্যাড্রেসটা একটা ভ্যালিড অ্যাড্রেস হয় আমি দেখতে পাবো যে আমার সামনে কোনো একটা পেজ, ওয়েব পেজ লোড হচ্ছে। আমি ফেসবুকে যাব, আমি ফেসবুক ব্রাউজ করতে চাই, আমি ব্রাউজারে ফেসবুকের অ্যাড্রেস দেবো, ফেসবুক আমার সামনে এসে লোড হবে। আমি ইয়াহুতে যেতে চাই, আমি জিমেইলে যেতে চাই, কিংবা আমাদের যে কোনো পত্রিকা ইত্তেফাক.com-এ যেতে চাই, হোয়াট এভার, যে কোনো সাইটে যেতে চাই, আমি খালি একটা ব্রাউজার ওপেন করব, সেখানে অ্যাড্রেস বারে অ্যাড্রেস লিখব এবং সেই অ্যাড্রেস বারে অ্যাড্রেস লেখার পর সে আমাকে ওই পেজটা শো করে দিচ্ছে। পুরো ঘটনাটার পেছনে কি হচ্ছে? সো বিহাইন্ড দ্য সিন যদি আমরা চিন্তা করি যে কি হলো, তার আগে আমরা এখানে একটা জিনিস অলরেডি দেখলাম যে এখানে একটা কাজ করতে হয়, আমাকে একটা রিকোয়েস্ট করতে হয় এবং এই রিকোয়েস্টের এগেনস্টে আমি একটা রেসপন্স পাই। রিকোয়েস্ট এবং রেসপন্স, এই ব্রাউজারটাকে আমরা বলি হলো একটা ক্লায়েন্ট, যে হচ্ছে মূলত কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য আমার টুল, আমার এক্সটেন্ডেড আমার টুল থ্রু ব্রাউজার আমি ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারতেছি। আর ব্রাউজার যে রিকোয়েস্ট করছে, কাকে রিকোয়েস্ট করছে? কোনো না কোনো সার্ভিস প্রোভাইডার কাছ থেকে, কোনো না কোনো সার্ভারের কাছ থেকে সে একটা রিকোয়েস্ট করছে যে ভাই আমি অমুক জিনিসটা চাই, প্লিজ আমাকে ওই জিনিসটা দাও, অ্যান্ড দেন সে রিকোয়েস্টটা রেসপন্স করলো এবং আমার কাছে চলে আসলো। তাহলে এখানে মূলত এই পুরো পিকচারটাকে আমরা যদি এভাবে সাজাই, যে আর্কিটেকচারটা এখানে ফলো করা হয় সেই আর্কিটেকচারটা হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার, এবং ক্লায়েন্ট এখানে রিকোয়েস্ট করে এবং সার্ভার সেই রিকোয়েস্টটার রেসপন্স দেয়। এই ক্লায়েন্ট সার্ভার রিকোয়েস্ট এবং রেসপন্স এর মধ্য দিয়ে আমরা আলটিমেটলি আমাদের একটা ওয়েব পেজ, একটা ওয়েবসাইট ব্রাউজারে দেখতে পাই। এটার যদি আমি একটা অ্যানালজি করি নন টেকনিক্যাল ভাষায়, যে আমি চিটাগংয়ের টিকিট কিনতে চাই, তাহলে আমি একজন ক্লায়েন্ট, চিটাগংয়ের টিকিট যদি বাসের টিকিট হয়, এই চিটাগংয়ের বাসে যাওয়ার টিকিট দেওয়ার সার্ভিসটা কেউ না কেউ দিচ্ছে। আমি সেই বাস কাউন্টারে গেলাম, গিয়ে বলতে হবে আমাকে যে ভাই আমাকে একটা চিটাগংয়ের টিকিট দেন। যদি আমার রিকোয়েস্টটা ভ্যালিড হয় সে আমাকে রেসপন্স করবে, একটা টিকিট দিবে, তো আমি টিকিটটা পেয়ে যাব। তাহলে ওখানে আমি নিজে ছিলাম ক্লায়েন্ট আর কাউন্টারের লোকটা ছিল আমার সার্ভিস প্রোভাইডার, আমার সার্ভার। আর এই ক্ষেত্রে এখানে যখন আমি বলছি যে এখানে আমি একটা থ্রু কম্পিউটার, থ্রু কোনো ডিভাইস, স্মার্ট ডিভাইস, আমি রিকোয়েস্ট করতেছি কোনো না কোনো সার্ভারকে যে ওয়েল আমার ইয়াহুর ওয়েব পেজটা দাও প্লিজ। সো ব্রাউজারের কে হেল্প হিসাবে নিয়ে ব্রাউজার হচ্ছে এখানে আমার হয়ে কাজ করছে, সেই হচ্ছে ক্লায়েন্ট, এবং সে পুরো ইন্টারনেটের জগতে খুঁজে বেড়াচ্ছে যে ভাই আমাকে ইয়াহু কে দিতে পারবে। সে জানে, ব্রাউজার অ্যাকচুয়ালি কিভাবে জানে সেটাই আমরা একটু পর আলাপ করব। তার কাছে কাউন্টারে যাবে, ইয়াহুর কাউন্টার মানে ইয়াহুর যে সার্ভিস প্রোভাইড করে যে সার্ভারটা, সেই সার্ভারের কাছে যে যাবে
সে সার্ভার তখন বলবে এই নাও তোমার ইয়াহুর ওয়েব পেজ, হোম পেজ, এই পেজ নিয়ে তুমি চলে যাও। সে চলে আসবে, চলে এসে পিসিতে আমার সামনে লোড করে দিবে। তো এই পুরো প্রসেসটার ভিতর আমাদের এই অ্যানালজিকে সামনে রাখলেও যদি আমি বলি যে ঠিক আছে আমি তো চিটাগাং যেতে চাই, তো চিটাগাং যাব, চিটাগাংয়ের কাউন্টার, তো চিটাগাং কাউন্টার তো টিকিট কাউন্টার তো অনেক আছে, আমি জানবো কিভাবে কোথায় যেতে হবে? তাহলে আমার যদি মনে হয় যে ওয়েল আমি সোহাগে যেতে চাই, সোহাগের কাউন্টার কোথায় আছে, কিংবা এরকম অনেকেই আমাকে হয়তো চিটাগাংয়ে যাওয়ার সার্ভিস প্রোভাইড করে, তো আমি হয়তো কি করব, আমার নিয়ারেস্ট আমি যেখানে থাকি তার কাছে যে আমাকে সার্ভিস, যে কাউন্টার আমাকে টিকিট দিচ্ছে, আমি তার কাছে যাব এবং তার কাছে গিয়ে বলবো যে আমাকে অমুকটা দাও, এবং সে যদি ভ্যালিড হয়, এই ভ্যালিড কথাটার অর্থ হচ্ছে নাম্বার ওয়ান, আমি যদি নাটোরের টিকিট যে বিক্রি করে তাকে যায় যদি বলি চিটাগাংয়ের টিকিট দাও, তাহলে তো হবে না, এটা ভ্যালিড না। তারপর আমি যদি যে বললাম যে আমাকে টিকিট দাও, তার কাছে টিকিট আর আমি বললাম সকাল 10টার টিকিট দাও, তার কাছে সকাল 10টার টিকিট নাই, কাজে সেটা ভ্যালিড না। তো এই ধরনের বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে। তবে যদি সবকিছু ভ্যালিড হয় তখন সে আমাকে সার্ভিসটা দিবে, সে আমাকে টিকিটটা দিবে এবং আমি টিকিটটা নিয়ে চলে আসবো। সো আমাদের ব্রাউজারকে যখন আমি বলছি যে ব্রাউজার তুমি আমাকে এই ওয়েব পেজটা লোড করে দাও, লাইক yahoo.com, ব্রাউজারকে আমি বললাম তুমি আমাকে yahoo.com লোড করে দাও। এটা বলে কিভাবে আমরা, এটা যদি আমার ব্রাউজার হয়, ব্রাউজারের এখানে একটা লোকেশন বার আছে যেখানে লেখা যায়, বা আমরা অ্যাড্রেস বার বলতে পারি, লোকেশন বার বলতে পারি। তো সেইখানে আমরা এই yahoo.com কথাটা এন্টার করি, অ্যান্ড yahoo.com কথাটা এন্টার করে সাবমিট করলেই কতক্ষণ পর বা ইন্টারনেট স্পিডের উপর এখানে ইয়াহুর পেজটা লোড হয়ে যায় এবং আমি অ্যাজ এ ইউজার দেখতে পাই। তো ব্রাউজার এখানে কি করলো, yahoo.com বলে কোনো কিছু সে কোন সার্ভারের কাছে যেতে হবে, কি করতে হবে, সে কিভাবে সেটাকে খুঁজে বের করবে? তো সেই এই প্রশ্নের উত্তরটায় যে আমরা যদি পেতে চাই তার আগে একটু ইন্টারনেটটা কি জিনিস তার আইডিয়াটা একটু নিয়ে নেই। ইন্টারনেট আমরা আলোচনা করব অনেকটা নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল মিশ্রণ। এই জায়গাটায় যদিও কিছু টেকনিক্যাল ইস্যু চলে আসবে, বাট যতটুকু সম্ভব টেকনিক্যাল ভাষা কম ব্যবহার করে আমরা এটাকে ডিসকাস করব। তো ইন্টারনেট বেসিক্যালি হচ্ছে এরকম একটা ক্লাউড দিয়ে এক্সপ্রেস করা হয়। এটা হচ্ছে মিলিয়নস অফ বিলিয়নস অফ কম্পিউটার যারা পরস্পরের সাথে কানেক্টেড সামহাউ। কানেক্টেড মিনস তাদেরকে কোনো না কোনোভাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে রিচ করা যাবে। এই মিলিয়নস অফ বিলিয়নস অফ কম্পিউটার যারা আছে তাদের মাঝে যে কানেক্টিভিটিটা, এই কানেক্টিভিটিটা যে নেটওয়ার্ক তৈরি করলো আলটিমেটলি, সেইটাই আসলে আমরা ইন্টারনেট বলতেছি। সো এটা এমনও হতে পারে যে, আচ্ছা আমি একটু সিম্পল থাকার চেষ্টা করি। তো যে জিনিসটা হচ্ছে যে এই যে পিসিগুলো এরা যে একটার সাথে একটা কানেক্টেড, আমি কিভাবে এখান থেকে এখানে কমিউনিকেট করব? তো প্রত্যেকের একটা নিজস্ব আইডেন্টিফিকেশন থাকতে হবে, আইডেন্টিফিকেশন বা প্রত্যেকের একটা নিজস্ব ঠিকানা থাকতে হবে। আমরা যদি এভাবে চিন্তা করি যে আমেরিকা থেকে কেউ একজন আমাকে বাংলাদেশে একটা চিঠি পাঠাবে, তো সে যদি আমাদের রেগুলার মেইলিং সিস্টেমে চিঠি পাঠায়, তো আমার বাসার একটা সুনির্দিষ্ট অ্যাড্রেস থাকতে হবে। সে অ্যাড্রেস না থাকলে আমার বাসায় চিঠিটা এসে পৌঁছবে না। তো সে যদি চিঠির সহায়তায় একটা বাসা আর একটা বাসার সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে অবশ্যই যে বাসার সাথে কমিউনিকেট করতে চাইবে তাকে তার একটা অ্যাড্রেস জানতে হবে। মিলিয়নস অফ বিলিয়নস অফ পিসিএ প্রত্যেকটার ইন্টারনেটের ভুবনে তাদের একটা নিজস্ব ঠিকানা আছে, যে ঠিকানাটাকে আমরা টেকনিক্যালি বলি আইপি অ্যাড্রেস। সো এই আইপি অ্যাড্রেসটা যেরকম, সেটা হচ্ছে সাধারণভাবে আপনি অনেক সময় দেখবেন 192.168.1.
3 এরকম, বা আপনি হয়তো দেখতে পারেন আমার এই আইপি অ্যাড্রেসটা এরকমও হতে পারে, লাইক হোয়াট ইজ মাই আইপি। আমি যদি সার্চ দেই, দেখেন এখানে বলছে ইয়োর পাবলিক আইপি অ্যাড্রেস ইজ দিস ওয়ান 103.21.41.106। অর্থাৎ আমি যদি বলি আমি এখানে আমার এই ল্যাপটপ এই মুহূর্তে এক্সকিউজ মি 103.21.41 and 106, আমি এই মুহূর্তে যে ইন্টারনেটের সাথে কানেক্টেড, সেই ক্ষেত্রে আমার নিজের ল্যাপটপ সেটা এই মুহূর্তে যাচ্ছে পাবলিক আইপি, সেই আইপিটা হচ্ছে এত। অর্থাৎ আমার পিসিকে এই আইপি অ্যাড্রেস দিয়ে বাইরে থেকে কমিউনিকেট করা যাবে, বাইরে থেকে কানেক্ট করা যাবে ইন্টারনেটের ভুবনে। আমি অ্যাকচুয়ালি সেই মিলিয়নস অফ পিসির একজন। তবে এখানে একটা জিনিস শুধু হেডস আপ দিয়ে রাখার জন্য, যে বলা হচ্ছে পাবলিক আইপি, অর্থাৎ কিনা বেসিক্যালি আমরা কোনো না কোনো আইএসপির থ্রুতে কানেক্টেড থাকি। আবার আমার এখানে আরো 10টা পিসি একই আইপি ব্যবহার করতে পারে ইন্টারনালি। তারা এক্সটার্নালি একই পাবলিক আইপি, ইন্টারনালি তারা ডেফিনেটলি ডিফারেন্ট। এক্সটার্নালি তারা হয়তো 10টা পিসি এই আইপি দিয়েই বাইরে যাচ্ছে, ইন্টারনেটের ভুবনে প্রবেশ করছে, কিন্তু ইন্টারনালি তারা আবার নিজেরা ডিফারেন্ট কোনো না কোনো আইপি দিয়ে কানেক্টেড। তো এই বিষয়টা আমি আর এই মুহূর্তে ঢুকতে চাচ্ছি না, জাস্ট হেডস আপ যে একটু আইডিয়া থাকলো। তো এটুকু বুঝলেই চলবে আমাদের যে আমাদের প্রত্যেকটা পিসি ইন্টারনেটের যে কানেক্টেড তার কোনো না কোনো একটা ঠিকানা অবশ্যই আছে। তো তার এই ঠিকানাটাকে আমরা আইপি অ্যাড্রেস বলি। সো আমাদের একটু আগে আমরা যে কথা বলছিলাম যে আমাদের ব্রাউজার যখন yahoo.com কে লোড করলো, তো সেই yahoo.com তো ছিল yahoo.com বেসিক্যালি ছিল ইন্টারনেটের জগতের কোনো একটা সার্ভারে। তো সেই সার্ভারে ঠিকানাটা আমাদের ব্রাউজার কেমন করে জানলো? সে ঠিকানা না জানলে কেমন করেই বা এই বিলিয়নস অফ ওয়েবসাইটের মধ্য থেকে যে কোন সার্ভারে yahoo.com, ধরে নেই আমাদের এটার ভিতর আছে yahoo.com, তো কোন সার্ভারে yahoo.com আছে তারপরে সে কিভাবে জানবে? তো এখানেই চলে আসে যে অ্যাকচুয়ালি ইয়াহুর কাছে যাওয়ার আগে সে আরেকটা সার্ভিস খুঁজে বেড়াইছে। সেই সার্ভিসটা হচ্ছে প্রথমে এমন একজনের কাছে ব্রাউজার তার রিকোয়েস্টটা পাঠাবে, যেটা হচ্ছে এই yahoo.com কোন ঠিকানায় আছে, আমাকে ঠিকানাটা দাও। এই সার্ভিসটা যে দেয় তাকে আমরা বলি ডিএনএস সার্ভার। প্রত্যেকের নামের এগেনস্টে একটা করে আইপি আছে, সেই আইপি অ্যাড্রেস এর ইনফরমেশনটা সে আমাকে দিয়ে দেয়। আমি yahoo.com বললেও তার এগেনস্টে কোনো না কোনো আইপি কাজ করছে, আমি google.com বললে তার এগেনস্টে কোনো না কোনো আইপি আছে। যেহেতু এই নাম্বারটা মনে রাখা কঠিন, তার তুলনায় কোনো একটা নাম খুব সহজে মনে রাখা যায়, এবং এছাড়াও আরো বাড়তি কিছু কারণও আছে। তো নাম থেকে একটা জিনিসকে মনে রাখা সহজ, সেই জন্য এই প্রত্যেকের আইপির সাথে নামের একটা ম্যাপিং কোথাও না কোথাও থাকে। তো এরকম ভাবে ইন্টারনেটের জগতে কতগুলো পিসি, কতগুলো সার্ভার, কতগুলো কম্পিউটার কাজ করছে, বেসিক্যালি এই নেম এবং কতগুলো সার্ভারের কাজই হচ্ছে নেম এবং আইপির মাঝে সম্পর্কটা যার কাছে স্টোর থাকবে এবং কেউ তার কাছে চাইলে তাকে দিবে। যেমন yahoo.com বললে তার আইপি কত, তাকে যদি বলি ভাই yahoo.com এর আইপিটা বলো তো আমাকে কত, সে আমাকে বলে দিবে। তাহলে কোথাও না কোথাও লেখা থাকবে এই আইপিটা কত। আমাদের যেহেতু মুখস্থ নাই, আমাদের মুখস্থ থাকার প্রয়োজনও নাই, তবে আমরা যদি একটু ব্যবহার করি কমান্ড লাইনটা, পিং yahoo.com কে যদি আমরা পিং করি, তাহলে দেখেন এখানে আমি একটা আইপি পাচ্ছি। সেই আইপিটা হচ্ছে 98.139.183.24
183.24. সো আমরা এরকম google.com যদি দেখি, তার আইপিটা হচ্ছে 74 125.236 125.236 164. সো আমরা এখানে যেটা পাচ্ছি, বুঝতে পারতেছি এরকম প্রত্যেকটা নামের এগেইনস্টে এরকম কোনো না কোনো আইপি জড়িত, যে আইপিটা অ্যাকচুয়ালি ইন্টারনেটের মিলিয়নস অফ বিলিয়নস অফ পিসির মধ্যকার কোনো না কোনো একটা সার্ভার। তাহলে ব্রাউজার প্রথমে কি করছে? ব্রাউজার প্রথমে তার এই নামের এগেইনস্টে এই সার্ভিসটা যে দেয়, যে নাম বলে দিলে ঠিকানাটা বলে দেয়, তাদেরকে বলা হয় ডিএনএস সার্ভার, ডোমেইন নেম সার্ভার, বা সার্ভিস, যারা সার্ভিসটা দিচ্ছে যে সার্ভারগুলো, তারাই ডিএনএস সার্ভার। আমি যখন তাহলে আইপি পেয়ে গেলাম, তার মানে ব্রাউজারের কাছে আইপিটা চলে আসলো, দেন ব্রাউজার আবার ইন্টারনেট জগতের ওই নাম্বারে যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে সে সার্ভারের কাছে পৌঁছে গেল। অর্থাৎ ব্যাপারটা যেন এরকম, আমি চিটাগাং যেতে চাই, আমার কোন চিটাগাংয়ে কিভাবে যাব আমি কিছুই জানি না, কোথায় কাউন্টার আছে কিছু জানি না। আমি হয়তো তখন কি করব, কাউকে জিজ্ঞেস করব যে ভাই আমি তো চিটাগাং যেতে চাই, আমি চিটাগাংয়ের কাউন্টার কোথায় পাবো? তখন তার যদি জানা থাকে, সে আমাকে বলবে যে আচ্ছা আপনি অমুক জায়গায় যান, এখানে গেলে চিটাগাংয়ের একটা কাউন্টার আপনি পাবেন। তার যদি জানা না থাকে, সে তখন বলবে যে আমি জানি না, আপনি অমুককে জিজ্ঞেস করেন। হয়তো সে আরেকজনকে দেখায় দিবে। সে আরেকজন যদি জানে, সে বলবে যে ঠিক আছে আমি অমুক জায়গায় যান। যদি সে না জানে, সে বলবে ভাই আমি তো জানি না, আপনি বরং অন্য আরেকজনকে জিজ্ঞেস করেন। তো এখানেও এই জগতেও ঘটনাটা অনেকটা এরকম ভাবেই ঘটে। তো বিকজ অফ সিম্পলিসিটি আমরা এইভাবে চিন্তা করে নিব যে ব্রাউজারের সহায়তায় যখন আমরা কোনো রিকোয়েস্ট করছি, সেই রিকোয়েস্টটা যখন কোনো একটা সার্ভারের কাছে পৌঁছাচ্ছে, এইটার মাঝে মূলত আরেকটা সার্ভার কাজ করছে। সেটা করছে কি, যে নাম থেকে আইপিটা, ঠিকানাটা দিয়ে দিচ্ছে। এই সার্ভারটা হচ্ছে ডিএনএস সার্ভার। সো আমরা এতক্ষণ যে জিনিসটা শিখলাম, সেটাকে যদি সামনে রেখে আমরা আমাদের ছবিটা ড্র করি, ব্রাউজার ইন্টারনেট জগতে ঢুকলো একটা নাম নিয়ে, লাইক yahoo.com। তখন এই জগৎটা থেকে তার কাছে একটা রেসপন্স আসবে। প্রথমে সেই জগতের কোনো না কোনো ডিএনএস সার্ভারের সাথে কমিউনিকেট করবে। সেই ডিএনএস সার্ভার, আমরা ধরে নিলাম মেবি এটা একটা ডিএনএস সার্ভার, তাকে রেসপন্স করবে যে ইয়াহু তোমার আইপিটা হচ্ছে এত। দেন ব্রাউজার সেই আইপিটা নিয়ে কি করবে, ইন্টারনেটের জগতে ঢুকবে আবারও। সো সেই আইপি যেহেতু এখন সে জানে, ঠিকানাটা যেহেতু এখন সে জানে, সে ডাইরেক্ট চলে যাবে। ধরে নিলাম এটাই হচ্ছে ইয়াহু, এই সার্ভারটাতেই আছে, তো সে ডাইরেক্টলি এই সার্ভারের কাছে পৌঁছে যাবে। পৌঁছার পর কি হবে সেই ঘটনায় আমরা আসছি একটু পর। তার আগে মোটামুটিভাবে একটু রিক্যাপ করি পুরো বিষয়টা। তাহলে ব্রাউজার, একটু প্রসঙ্গত ব্রাউজার আমাদের কারা কারা আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আই একটা ব্রাউজার, আমরা বলতে পারি মজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার, সাফারি একটা ব্রাউজার, অপেরা একটা ব্রাউজার। সো বিভিন্ন ধরনের ব্রাউজার অ্যাকচুয়ালি আছে। তো এই ব্রাউজারগুলো
মূলত কি করছে, ব্রাউজারে আপনি যখন কোনো একটা অ্যাড্রেস দিচ্ছেন, সে কোনো প্রথমে ডিএনএস সার্ভারের মাধ্যমে ডিএনএস সার্ভারের হেল্প নিয়ে সে তার ঠিকানাটা বার করছে, সেই আইপি অ্যাড্রেস ঠিকানাটা নিয়ে সরাসরি সেই ইন্টারনেটে সেই সার্ভারের কাছে সে পৌঁছায় যাচ্ছে। তো আমরা যখন প্রথমে লিখছিলাম yahoo.com, এতক্ষণে সে এটা নিয়ে ওই সার্ভারের কাছে গেল। এরপর কি হলো, এখন আমরা যদি আরেকটু স্পেসিফিক হই, ব্রাউজারে আমরা কি লিখছিলাম এক্স্যাক্টলি? ব্রাউজারে আমরা লিখছিলাম http:// আপনি যদি লিখেন বা নাও লিখেন দেখবেন যে ও ইন্টারনালি এরকম http লিখে নিয়ে যাবে যে www.yahoo.com। যখন ব্রাউজার এরকম কোনো রিকোয়েস্ট নিয়ে যায়, যা শুরুতে আমরা যদি কোনো রিকোয়েস্ট নিয়ে কারো কাছে যাই, দেখবেন যে এক একজনের কাছে আমরা কথা বলি এক এক রকম ভাবে। যেমন আমরা যদি একটা কাউন্টারে গিয়ে কথা বলি, বাসে, সেখানে যেভাবে কথা বলবো। আমি যদি আমার স্কুলের টিচারের সাথে কথা বলি, তখন আমি যেরকমভাবে কথা বলবো। আমি যদি আমার অফিসের কলিগের সাথে কথা বলি, তখন যে ভাষায় কথা বলবো। আমি যদি আমার বন্ধুর সাথে কথা বলি, কিংবা আমি যদি আমার বসের সাথে কথা বলি, একই কথা দেখা যাবে যে কথার ভিতর, স্টাইলের ভিতর ডিফারেন্স আছে। আমি এক এক সময় এক একভাবে কথা বলছি, যেটাকে আমরা বলতে পারি প্রোটোকল। যখন একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বলে, তখন সেখানে কোনো একটা নির্দিষ্ট প্রোটোকল সেট করা। যেমন প্রেসিডেন্টের সাথে কথা বলবেন, দেখুন সেখানে এক রকমের প্রোটোকল আছে। মিনিস্টারের সাথে কথা বলতেছেন, একটা প্রোটোকল সেট করা আছে। আপনি চাইলেই সব কিছু করতে পারছেন না, চাইলেই সব বলতে পারছেন না, করতে পারছেন না। আপনাকে কোনো একটা প্রোটোকলের মধ্য দিয়ে জিনিসটাকে যেতে হচ্ছে, বলতে হচ্ছে। যখন আমরা কোনো একটা ওয়েব রিকোয়েস্ট পাঠাই, এখানে আমরা যে প্রোটোকলটা ফলো করি, সেই প্রোটোকলটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলে আসলে কথা বলতে চাচ্ছি, আমাদের ব্রাউজার কথাটা বলছে সার্ভারের সাথে। ব্রাউজার কথা যখন বলছে সার্ভারের সাথে, এই সার্ভারের মধ্যে যে সার্ভিসটা দিচ্ছে, সেই সার্ভিসটা কি ধরনের সার্ভিস? আমরা যখন যে সার্ভিসগুলো এই সার্ভারে রান করতেছে, সার্ভিসগুলো ডেফিনেটলি কোনো না কোনো সফটওয়্যার, হার্ডওয়্যারের মধ্যে কোনো না কোনো সার্ভার সফটওয়্যার এই সার্ভিসটা আমাকে দিচ্ছে। যেমন আমি যদি টিকিট কাউন্টারের ঠিকানা এখন জেনে গেছি, টিকিট কাউন্টারে গেলাম, গিয়ে আমি বললাম যে আমাকে চিটাগাংয়ের টিকিট দেন। তো কাউন্টারে কোনো না কোনো লোক বসে আছে, সেই লোকটা কিন্তু ওখানে চুপচাপ বসেই আছে। যখন কেউ যাচ্ছে, যে একটা রিকোয়েস্ট করছে, তখনই কিন্তু তার অ্যাক্টিভিটি শুরু হলো। সে টিকিট চেক করতে শুরু করলো আছে কিনা, আমাকে কোশ্চেন করলো কটায় যাবেন। এই যে একটা ইন্টারেক্টিভিটি শুরু হলো। আমি টিকিট নিয়ে চলে আসলাম, তার কাজ কিন্তু আবার শেষ। সে চুপচাপ চেয়ারে বসে আছে, কিন্তু তার কানটা রয়ে গেছে, যে কানটা সারাক্ষণ লিসেন করছে, শুনছে কেউ এসে কি আমাকে বললো কিনা, ভাই আমাকে একটা চিটাগাংয়ের টিকিট দেন। যেই মাত্র কেউ এসে বলবে, সাথে সাথে তার আবার অ্যাক্টিভিটি শুরু হবে। সার্ভার সফটওয়্যারগুলো একই রকম ভাবে সার্ভারে সারাক্ষণ রান করছে। সার্ভারে যে সবসময় রান করছে, যখনই কোনো রিকোয়েস্ট আসবে, তখনই সে অ্যাক্টিভিটি শুরু করবে, সার্ভিস দেওয়া শুরু করবে। রিকোয়েস্ট শেষ, তার কাজ শেষ, কিন্তু সে কিন্তু কান পেতে বসে আছে, কান পেতে চুপচাপ শুনতে থাকবে। অর্থাৎ সার্ভারে কোনো সার্ভার সফটওয়্যার সারাক্ষণ বসে থাকবে, এবং বসে থাকার সময় সে লিসেন করবে যে কেউ কি তার কাছে কোনো রিকোয়েস্ট নিয়ে আসলো কিনা, সেই রিকোয়েস্টের এগেনস্টে সে কোনো রেসপন্স করতে হবে কিনা। যখনই ব্রাউজার গিয়ে সার্ভারকে বলবে যে ভাই আমার yahoo.com এর পেজটা দাও, তখনই সার্ভার তার অ্যাক্টিভিটি শুরু করবে এবং yahoo.com এর পেজ রেডি টেডি কইরা আবার তার কাছে দিয়ে দিবে, ব্রাউজারের কাছে, এবং ব্রাউজার আবার নিয়ে চলে আসবে আমার কম্পিউটারের মনিটরের সামনে। তো মনিটরে আর কি অ্যাকচুয়ালি লোড করবে। সো যে জিনিসটা হলো যে সার্ভারগুলো যে সারাক্ষণ বসে থাকে, এই ধরনের সার্ভিসগুলো আমরা সাধারণত ডিমন বলি। এইচটিটিপি প্রোটোকলের জন্য যে ডিমনটা বসে থাকে, সেটাকে আমরা বলতে পারি এইচটিটিপিডি, ডি ফর ডিমন। এইচটিটিপিডি ডিমন একটা সে রান করবে। এই রান করার সময় এই ধরনের ডিমন আমাদের যারা আমরা যখন এইচটিটিপি প্রোটোকল নিয়ে প্রোটোকলে কথা বলি, এটা তখন তার মানে বোঝা যায় যে এটা একটা ওয়েব রিকোয়েস্ট। যখন একটা ওয়েব রিকোয়েস্ট, তখন যে কাজ করে এইচটিটিপি, সেটাকে আমরা বলতে পারি একটা ওয়েব সার্ভার। এবং এই ওয়েব সার্ভার বেসিক্যালি যে কাজটা করে, সে মূলত আমাদেরকে এই সার্ভিসটা দেয়। সে আমাকে ওয়েব পেজ সার্ভ করে। সে আমাকে সার্ভার, যেহেতু সে ডেফিনেটলি একটা সার্ভিস দিচ্ছে, সে সার্ভ করতেছে
একটা ওয়েব পেজ। এরকম ওয়েব সার্ভার কতগুলো আছে, আমরা ওপেন সোর্সের অ্যাপাচি, আমরা নতুন ইঞ্জিন এক্স, হতে পারে মাইক্রোসফটের আইআইএস, জাভার জন্য টমক্যাট। তো এরকম ভ্যারাইটি ওয়েব সার্ভার আছে। আমরা সাধারণত অ্যাপাচি নিয়ে কাজ করি, যারা ওপেন সোর্স নিয়ে কাজ করি, এবং ওয়েব সার্ভার হিসেবে অ্যাপাচি বা ইঞ্জিন এক্স নিয়ে আমরা কাজ করি। বাট এগুলো কিছু ক্ষেত্রে আমরা বুঝবো যত আমাদের নলেজ বাড়বে যে হ্যাঁ, কিছু কোম্পানির কিছু জিনিস, এক এক কোম্পানির এক একটা জিনিস, সো সেই কোম্পানির প্রোডাক্ট রান করতে গেলে তারটাই ভালো কাজ করবে, এরকম কিছু বিষয় হতে পারে। আছে তো এই ওয়েব সার্ভার যখন ওয়েব পেজটা আমাকে দিল, আমার ব্রাউজার তারপর সেটাকে শো করে দিল, রেন্ডার করলো, ব্রাউজার সেটাকে রেন্ডার করে আমাকে দিয়ে দিল। সো এখানে কি ঘটলো, ব্রাউজার অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করলো যে আমাকে yahoo.com পেজটা দাও। সার্ভার যখনই শুনতে পাইলো তাকে কেউ রিকোয়েস্ট করছে, তখনই সাথে সাথে সে রেসপন্স করে পেজটা আমাকে রিটার্ন করে দিল, এবং আমি ব্রাউজারে বসে আমি পেজটাকে দেখতে পেলাম। এখানে আমি আরও একটা জিনিস ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা সার্ভার যখন আমাকে কোনো সার্ভিস দিচ্ছে বা সার্ভিস দেওয়ার জন্য সে যে বসে আছে, আমি যদি কাউন্টারে যাই, বাস কাউন্টারে গিয়ে যদি বলি, বা যে কোনো কিছু ট্রেনের কাউন্টারে যাই, যা যদি বলি যে আমাকে চিটাগাংয়ের টিকিট দেন, তো চিটাগাংয়ের জন্য কিন্তু একটা সুনির্দিষ্ট কাউন্টার থাকবে। আবার হয়তো দেখা যাবে এক এক রুটের জন্য এক একটা কাউন্টার আলাদা থাকতে পারে। তো প্রত্যেকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে যখন আমি চাইবো, তখনই কিন্তু আমাকে রেসপন্স করবে। এই সার্ভারগুলো সাধারণত, ওয়েব সার্ভার সাধারণত যে পোর্টগুলোতে লিসেন করে, সেই পোর্ট সাধারণত 80 নাম্বার পোর্ট, এটা সেট করা যায়, কনফিগার করা যায়, বাট সাধারণত 80 নাম্বার পোর্টে এই ওয়েব সার্ভারগুলো লিসেন করে। তো সেই জন্য আমি যখন এখানে রিকোয়েস্ট পাঠাই, তখন এখান থেকে বেসিক্যালি পোর্ট নাম্বার সহ পাঠাই, এবং এই পোর্ট নাম্বার সহই রিকোয়েস্টটা এখানে যায়। ইন্টারনালি সে পোর্ট নাম্বার অ্যাড করে নেয়। যদি কোনো স্পেশাল কনফিগারেশন থাকে যে পোর্ট 80তে রান করে না, তখন আমাকে পোর্ট আলাদা করে স্পেসিফাই করে দিতে হয়, অথবা তখন সে ওই সার্ভিসটা দিতে পারবে না। ইন ব্রিফ, সংক্ষেপে আমরা যদি আসি, ব্রাউজার রিকোয়েস্ট করে কোনো একটা সুনির্দিষ্ট প্রোটোকলে, ওয়েবের জন্য সেটা HTTP প্রোটোকল, এবং সেই প্রোটোকলে সে যখন কোনো একটা ওয়েব সার্ভার কোনো একটা রিকোয়েস্ট নিয়ে সার্ভারের কাছে যায়, 80 নাম্বার পোর্ট তখন অ্যাক্টিভ হয়। 80 নাম্বার পোর্টের যে সার্ভারটা রান করতেছে সফটওয়্যারটা, সার্ভার সফটওয়্যারটা, সেই সার্ভার সফটওয়্যারটা তখন এটার সাথে কমিউনিকেট করতে পারে, তার ভাষা বুঝতে পারে, তার সাথে কথা বলতে পারে, এবং কথা বলে তার মতো করে যে উত্তরটা দেওয়া দরকার, যে রেসপন্সটা দেওয়া দরকার, সেই রেসপন্সটা দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেয়। সো এই হচ্ছে মোটামুটি ক্লায়েন্ট সার্ভার রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। এবং এই ক্লায়েন্ট সার্ভার রিকোয়েস্ট রেসপন্স আমরা আলোচনা করলাম ওয়েব সার্ভারকে, আমরা বলতে পারি একটা ওয়েব রিকোয়েস্টকে কেন্দ্র করে, এবং HTTP প্রোটোকলটার ক্ষেত্রে যেরকমভাবে জিনিসটা রান করছে। অন্য প্রোটোকল শুধু বোঝার জন্য আমি বিষয়টাকে একটু সামনে আনছি। যেমন ব্রাউজারে আপনি এমন করেও লিখতে পারেন, সেটা হচ্ছে ftp:/www.yahoo.com। তখন FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। সো তখন কিন্তু এই ওয়েব সার্ভার উত্তর দেবে না। এখানেই আবার সাধারণত FTP রান করে 21 নাম্বার পোর্টে। তো 21 নাম্বার পোর্টের সাথে তখন সে কথাবার্তা বলবে। যদি প্রপার পারমিশন থাকে, ভ্যালিড রিকোয়েস্ট হয়, এখান থেকেও তখন আপনি রেসপন্স পাবেন। তো আমি শুধু FTP প্রসঙ্গটা এখানে ইন্ট্রোডিউস করলাম, জাস্ট আইডিয়াটাকে একটু ভালো করার জন্য বা ইনডেপথ করার জন্য, যে এই ধরনের প্রত্যেকটা রিকোয়েস্ট একটা প্রোটোকল ফলো করে, এবং সেই প্রোটোকল যে সার্ভারের সাথে কমিউনিকেট করুক, কোনো না কোনো পোর্টে তার নিজস্ব ভাষায় কমিউনিকেট করে, এবং তার জন্য সফটওয়্যার, তার জন্য যে সার্ভিস দিবে, যেমন HTTP প্রোটোকলের যে সার্ভিস দিবে আর FTP প্রোটোকলের জন্য যে সার্ভিস দিবে, তাদের দুটো ডিফারেন্ট সফটওয়্যার, তাদের দুজনের কমপ্লিটলি ডিফারেন্ট কাজ। তো মোটামুটি আশা করা যায় যে ক্লায়েন্ট সার্ভার রিকোয়েস্টের সম্বন্ধে আমাদের একটা ইনিশিয়াল ধারণা, সলিড ধারণা আমাদের হয়েছে। এখন আমরা এই জায়গা থেকে আমাদের আলোচনাটা শুরু করি, যে আমাদের ব্রাউজারের রিকোয়েস্ট সার্ভারের কাছে পৌঁছাইছে, এবং এই সার্ভার 80 নাম্বার পোর্টে বসে ওয়েব সার্ভার 80 নাম্বার পোর্টে বসে ওয়েব সার্ভার হতে পারে এক্সাম্পল অ্যাপাচি, সে শুনলো যে কোনো একটা পিসি থেকে তার কাছে রিকোয়েস্ট আসছে
যে ভাই আমাকে yahoo.com এর পেজটা দাও, তার কাছে কোনো একটা রিকোয়েস্ট আসছে যে আমাকে yahoo.com এর পেজটা দাও। তখন সে কি করবে? প্রথমে চেক করবে যে তার এই রিকোয়েস্টটা ভ্যালিড কিনা। ভ্যালিড কিনা মানে হচ্ছে যে yahoo.com নামে তার কাছে কোনো এন্ট্রি আছে কিনা। এই এন্ট্রিটা সাধারণত দেখা যায় যে আমরা বলি ভার্চুয়াল হোস্ট কনফিগার করা থাকে। কোথায় থাকবে? ও তো অ্যাপাচির কাছে এসে রিকোয়েস্ট করছে, আমরা ধরে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি এক্সাম্পল হিসেবে, ওয়েব সার্ভার এক্সাম্পল হিসেবে অ্যাপাচির কথা বলছি। অন্য ওয়েব সার্ভারগুলো সিমিলার ওয়েতেই কাজ করবে। তো অ্যাপাচির একটা কনফিগারেশন ফাইল আছে। সেই কনফিগারেশন ফাইল যেটা অ্যাপাচির ক্ষেত্রে হচ্ছে এরকম নাম httpd.conf। অ্যাপাচির ক্ষেত্রে এরকম একটা নাম। এই httpd.conf ফাইলে অ্যাপাচির এই ওয়েব সার্ভারের কাছে যখন আসলো, সে তখন তার এই কনফিগারেশন ফাইলের দিক তাকাবে। এই ফাইলেরই কোথাও না কোথাও, এই ফাইলেরই কোনো না কোনো পজিশনে দেখা যাবে যে এইরকম একটা ভার্চুয়াল হোস্ট কনফিগারেশন করা আছে। তার কাছে একটা বা দুইটা ভার্চুয়াল হোস্ট কনফিগার করা এরকম লিস্ট আছে তার কাছে, বা আলাদা ফাইল থাকতে পারে। এটা যেভাবে কনফিগার করা হবে সেটার উপর নির্ভর করবে। বাট মূল কথা হলো এরকম একটা ইনফরমেশন তার কাছে থাকতেই হবে। যে ইনফরমেশনটা তার কাছে থাকবে, সেই ইনফরমেশনের দিক তাকায় এসে দেখবে যে আচ্ছা আমার কাছে কি ইয়াহুর কোনো ভার্চুয়াল হোস্ট ইনফরমেশন আছে। সে দেখলো তার এই সার্ভারে হয়তোবা হাজারখানেক হোস্টিং করা আছে, সেইটার মধ্যে থেকে সে চোখ বুলাবে, আচ্ছা দেখি তো ইয়াহু আছে কিনা, ভার্চুয়াল হোস্ট 1, ভার্চুয়াল হোস্ট 2, আমি তো 1 2 3 সে সমস্ত যতগুলো তার ভার্চুয়াল হোস্ট আছে সবগুলোর দিক তাকাবে। কোনো না কোনোটার মধ্যে গিয়ে সে দেখতে পাবে যে আচ্ছা তার এখানটায় লেখা আছে yahoo.com। তখন সে বুঝে গেল যে ফাইন, আমার তো yahoo.com আছে। আর যদি সে yahoo.com থাকে তাহলে সে নেক্সট কাজ করবে। আর যদি না থাকে তখন কোনো কারণে, যদি কোনো কারণে রেসপন্সে করে দিবে এরকম একটা কোড 404, যেটার অর্থ হচ্ছে নট ফাউন্ড। আমরা দেখব ব্রাউজারে এরকম একটা কথা চলে আসছে 404 নট ফাউন্ড, যদি কোনো কারণে না পাওয়া যায়। তো আমরা তো ঠিকানা খুঁজেই আসছি, আশা করি আমরা এখানে পেয়ে যাব। তো যেহেতু পাবো, তখন ও দেখলো আচ্ছা ভালো কথা, yahoo.com আছে। তাহলে yahoo.com এর তো কতগুলো ফাইল আছে, আমরা যে ওয়েব পেজ ব্রাউজ করি সেগুলো কোনো না কোনো ফাইল, সেই ফাইল বা ফোল্ডার ছবিগুলোর আছে, লেখা আছে, টেক্সট আছে। এই ফাইলগুলো কোথায় আছে? এই সার্ভারের মধ্যে তো অনেক জায়গা আছে। কোন জায়গাটার মধ্যে, কোন ফোল্ডারের মধ্যে ইয়াহুর জিনিস রাখা আছে, এরকম যতগুলো ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার একটা সুনির্দিষ্ট পাথ আছে, কোনো না কোনো একটা ফোল্ডার। এই যে কনফিগারেশন ফাইলের মধ্যে ভার্চুয়াল হোস্ট, এখানে তার পাথটা বলা থাকবে যে তুমি অমুক ফোল্ডারে গিয়ে ওই ইয়াহুর ফাইলকে পাবা। তখন এই ওয়েব সার্ভার কি করবে? ওই অমুক ফোল্ডারটায় যাবে, অমুক ফোল্ডারটায় গিয়ে সে ওখান থেকে ফাইলটাকে কালেক্ট করবে। তখনই কোশ্চেন চলে আসলো, কোন ফাইল কালেক্ট করবে? আমি তো লিখছি yahoo.com, কোনো ফাইলের কথা তো বলি নাই। যে আমি যদি এরকম লিখতাম যে yahoo.com/xyz.html বা কোনো একটা ফাইলের নাম যদি বলতাম, আমি তো কোনো ফাইলের নাম বলি নাই, আমি শুধু বলছি yahoo.com-কে খুঁজে আনো। তখন আবার সে কনফিগারেশন ফাইলের দিকে চোখ বুলাবে। চোখ বুলায় এখানে এরকম একটা কনফিগারেশন আছে যে ডিরেক্টরি ইন্ডেক্স, মানে মূল কথাটা হলো এরকম একটা ফাইলের নাম বলা আছে যে যদি তোমাকে কোনো ফাইলের কথা বলা না হয় তাহলে তুমি এই xyz ফাইলটা নিয়ে যাবা। বা এটা সাধারণত এরকম হয় index.php default.aspx, মানে অর্থাৎ সাধারণত দেখা যায় হোম, ডিফল্ট, ইন্ডেক্স এরকম কোনো না কোনো নামে থাকে। তো ওইটাকে ওই কনফিগারেশন ফাইলেই লেখা থাকবে কোন ফাইলটা তাকে দিতে হবে। তাহলে দেখা গেল এখানে অ্যাপাচি কতগুলো কাজ করছে। প্রথমত অ্যাপাচি ওয়েব সার্ভার প্রথমত
তার কনফিগারেশন ফাইলে চোখ বুলায় দেখতেছে yahoo.com নামে তার কোনো ভার্চুয়াল হোস্টিং বা তার কোনো এন্ট্রি আছে কিনা। যদি এন্ট্রি থাকলো তখন খুঁজতেছে তার ভিতর কোন ফোল্ডারে আছে। ওই কনফিগারেশন ফাইলে পাথটা বলা আছে যে অমুক ফোল্ডারে আছে। সেই ফোল্ডারে যাওয়ার পর সে আবার বলল যে কোন ফাইলটা আমি দিব ওকে, ও তো আমাকে ফাইলের নাম বলে নাই। যদি বলা থাকতো এই ক্ষেত্রে আরো চিন্তা করতো না, ওই ফাইলটা খুঁজে বের করে দিত। তো যদি দেখা যাচ্ছে যে ফাইলটা নাই, ফাইলটাকে কোন ফাইলটা দিব সে বলা নাই, ব্রাউজার বলে নাই তাকে, তখন সে এই কনফিগারেশন ফাইলে এরকম একটা জায়গায় লেখা থাকে যে যদি তোমার কোনো ফাইল বলা না থাকে তাহলে অমুক ফাইলটা পাঠায় দাও। তখন সে ওই অমুক ফাইলটা এই ফোল্ডার থেকে খুঁজে ব্রাউজারকে ওই ফাইলটা রেডি করে একটা রেসপন্স হিসাবে পাঠায় দিবে। এবং এখানে যে রিকোয়েস্ট করছিল কোনো একটা ডিভাইসে বসে যে ব্রাউজারের হেল্প নিয়ে রিকোয়েস্টটা করছিল তার কাছে, যে রিকোয়েস্টটা করছিল তার কাছেই রেসপন্সটা পাঠিয়ে দিবে এবং ব্রাউজারে yahoo.com লোড হয়ে যাবে। সো এই হলো অ্যাপাচি কোনো ওয়েব সার্ভার যে প্রসেসিংগুলো করে, এক ধরনের প্রসেসিং যে অ্যাকচুয়ালি খুঁজে বার করার প্রসেসিং, কাকে দিবে সে, কোন ফাইলটা দিবে সে। এইখান থেকে আমরা আরেকটু ভেতরে ঢুকবো যে এই যে ফাইলটা আমাদের দিল, এই ফাইলটার মধ্যে আমি ধরে নিচ্ছি ডিসকাশনের সুবিধার্থে আমরা কিন্তু কোনো না কোনো জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এগুলো করতে হয়। সো ডিসকাশনের স্বার্থে আমি ধরে নিচ্ছি যে এই আইডিয়াটুকু আমাদের আছে যে হ্যাঁ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু আছে যেগুলো সার্ভারে রান করে, সার্ভারে কাজ করে। আমি এক্সাম্পল হিসেবে পিএইচপিকে নিয়ে যদি কথা বলি, ধরেন আপনি যে রিকোয়েস্টটা করছিলেন সেই রিকোয়েস্টটা ছিল একটা পিএইচপি ফাইল, ইন কনফিগারেশন ফাইলে লেখা আছে xyz.php ফর এক্সাম্পল। তখন অ্যাপাচি ওয়েব সার্ভার কি করবে, অ্যাপাচি ওয়েব সার্ভার আবার দেখবে যে আচ্ছা এই যে ফাইলটা আমি পেলাম xyz.php, এই xyz.php ফাইলটাকে নিয়ে কি আমার কোনো কিছু করার আছে? ওই কনফিগারেশন ফাইলেই কোথাও না কোথাও আবার লেখা আছে যে যদি .php থাকে বা অমুক থাকে তাহলে তাকে অমুক ইঞ্জিনের কাছে পাঠাও। এই ওয়েব সার্ভারের সাথে আবার পিএইচপির ইঞ্জিন ইন্টিগ্রেট করা থাকবে। যেমন পিএইচপির ক্ষেত্রে যে ইঞ্জিন আমরা সেটাকে বলি জেন্ড ইঞ্জিন, বেসিক্যালি পিএইচপি কোম্পানির যে ইঞ্জিন। আবার পিএইচপির জন্য নতুন একটা ইঞ্জিন ফেসবুক তৈরি করছে যেটাকে আমরা বলি HHVM, হিপ হপ ভার্চুয়াল মেশিন। যেটাকে বলা হচ্ছে জেন্ডের তুলনায় অনেক ফাস্টার এই ইঞ্জিনটা কাজ করবে। তো সেটা আমাদের আলোচনার অন্য প্রসঙ্গ। ওয়েব সার্ভার যখন দেখবে যে আচ্ছা এখানে তো দেখা যায় আমার ফাইলটা আবার .php এক্সটেনশন এবং .php থাকলে তো আবার আমার এই ইঞ্জিনের কাছে পাঠাইতে হবে, তাহলে কিন্তু ওই ওয়েব সার্ভার সাথে সাথে ব্রাউজারকে কিছু দেবে না, প্রথমে জেন্ড ইঞ্জিনের কাছে পাঠাবে। জেন্ড ইঞ্জিন কি করবে, এই পিএইচপি অংশটুকু প্রসেস করবে। পিএইচপি অংশটুকু প্রসেস করে তার যা রেজাল্ট, সেই রেজাল্টটা বেসিক্যালি ওয়েব সার্ভারের কাছে আবার ফেরত পাঠাবে। তারপর সেই ওয়েব সার্ভার সেই রেজাল্টটাকে রেসপন্স হিসেবে ব্রাউজারের কাছে রিটার্ন করে দিবে। তাহলে দেখা গেল যে ফার্দার প্রসেসিং যদি প্রয়োজন পড়ে, ওয়েব সার্ভার তার প্রয়োজনীয় ওয়েব সার্ভারের সাথে ইন্টিগ্রেটেড যে মডিউল থাকে, যে ইঞ্জিনগুলো থাকে, পিএইচপির ক্ষেত্রে যেমন জেন্ড ইঞ্জিন ওয়েব সার্ভারের সাথে ইন্টিগ্রেট, পিএইচপি ইঞ্জিন ওয়েব সার্ভারের সাথে ইন্টিগ্রেট করা থাকতে পারে, ইন্টিগ্রেট করা থাকতে হবে। যদি না থাকে অ্যাপাচি ওয়েব সার্ভার সেই পিএইচপি ফাইলকে প্রসেস করতে পারবে না এবং সেটার কোনো আউটপুটও সে রেডি করতে পারবে না, ওই পিএইচপি কোড সহ আপনার কাছে ফেরত পাঠিয়ে দিবে। সো যে জিনিসটা হলো যে আমরা যদি কোনো সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি তাহলে ওয়েব সার্ভারের সাথে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যে ইঞ্জিনটা প্রয়োজন সেই ইঞ্জিনটা থাকবে। ওয়েব সার্ভার সেই ইঞ্জিনের কাছে প্রথমে ফাইলটা পাঠাবে এবং ফাইলটা পাঠানোর পর ওই ফাইলটা প্রসেস হয়ে ওয়েব সার্ভারের কাছে আবার রিটার্ন আসবে। ওই প্রসেসড ফাইলটা তারপর রেসপন্স করে ব্রাউজারের কাছে ফেরত আসবে। এই জেন্ড ইঞ্জিনের আমরা এবার আরেকটু যদি চিন্তা করি যে এই জেন্ড ইঞ্জিন কি নতুন কোনো কাজ করছে কিনা, এখানে পিএইচপি কে প্রসেস করার সময় সে আরো কোনো কিছু করছে কিনা সেটাও একটু যদি আমরা খেয়াল করি। আমরা একটা এক্সাম্পল সামনে নেই, যদি মনে করেন আমরা ইয়াহুতে আমাদের ইউজার ইনফরমেশন আমরা মেইল বক্সে লগ ইন করবো। তো লগ ইন করলে আমাদের মতো হাজার হাজার ইউজার, লক্ষ লক্ষ ইউজার ইয়াহুতে লগ ইন করে আছে, রেজিস্ট্রেশন করে আছে। তো
এই লগ ইন ইনফরমেশনটা কোথায় আছে? এই লগ ইন ইনফরমেশনটা কোনো না কোনো ডেটাবেস সার্ভারের ভিতর আছে। তো এই ডেটাবেস সার্ভারের ভিতরে এই ইনফরমেশনটা যদি থাকে, তা আমি যখন আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, তো ওয়েব সার্ভার কিভাবে বুঝবে যে আমার এটা ভ্যালিড কিনা? সেই জন্য ওইটা কোনো না কোনো প্রোগ্রামেটিক ওয়েতে বুঝতে হবে। ওই প্রোগ্রামে লেখা আছে কোনোভাবে যে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা চেক করে দেখো তো ডেটাবেজের সাথে। তখন এই জেন্ড ইঞ্জিন অ্যাকচুয়ালি পিএইচপিকে যখন রান করছে, কিংবা সার্ভার সাইড ইঞ্জিনটা যখন সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে এক্সিকিউট করছে, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওখানে সে ডেটাবেজের সাথে কানেক্টিং করার কোডটা তার লেখা আছে। সে ডেটাবেজের সাথে কানেক্ট করছে, কানেক্ট করে বলতেছে দেখো তো এই ইউজার আইডি পাসওয়ার্ড তোমার কাছে আছে কিনা। ডেটাবেজ বলল যে হ্যাঁ, এই ইউজার আইডি পাসওয়ার্ড তো ম্যাচ করতেছে, তাহলে এই ইউজারটা একটা ভ্যালিড ইউজার। আচ্ছা, তাকে তাহলে বাকি ইনফরমেশনগুলো দাও, অথবা ইউজারটা একটা নন ভ্যালিড ইউজার। তো এখানে ডেটাবেজের আরো অনেক রকমেরই কমিউনিকেশন হতে পারে, কিন্তু যেটা মূল কথা, আমি যে কথাটাকে সামনে আনার জন্য এটুকে আনছি, সেটা হলো এই যে এই ইঞ্জিনটা ডেটাবেজের সাথে কমিউনিকেট করবে থ্রু তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করার সময়ই ডেটাবেজের সাথে কানেক্ট করে ওই ল্যাঙ্গুয়েজের ডেটাবেজের যত কাজ কারবার আছে করে টোরে তারপর তার রেজাল্ট রিটার্ন করবে, এবং সেই রেজাল্টটাকে আলটিমেটলি প্রসেস রেজাল্টটাকেই এই ইঞ্জিনটা ওয়েব সার্ভারের কাছে ফেরত দিবে, এবং ওয়েব সার্ভার রেসপন্স হিসেবে ব্রাউজারের কাছে দিবে, এবং এত কিছুর আলটিমেট রেজাল্টই আমরা ব্রাউজারে তখন দেখতে পাবো। সো আমরা যদি এখন একটা সামারি টানি, একজন ইউজার তার পিসি অথবা কোনো স্মার্ট ডিভাইস হোয়াটএভার এটার সামনে বসে কোনো ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, সাফারি, অপেরা, যে কোনো ব্রাউজার সে যখন কোনো রিকোয়েস্ট করে কোনো একটা অ্যাড্রেস, সেটা হতে পারে facebook.com, তখন যে জিনিসটা হচ্ছে, প্রথমত এটা একটা ডিএনএস সার্ভারের কাছে ইন্টারনেটের জগতের কোনো একটা পিসি যেটা ডিএনএস সার্ভিস প্রোভাইড করে, ডোমেন নেম সার্ভিস, সেখান থেকে সে আইপিটা কালেক্ট করে, এবং এই আইপিটা নিয়ে আবারও সে ইন্টারনেটের জগতে রিকোয়েস্ট পাঠায়। অ্যাকচুয়ালি ওই একই রিকোয়েস্টেই যে ঘটনাটা ঘটতে থাকে, আমি আলাদা করে লিখলাম এখানে দেখানোর স্বার্থে। তো এটা যেহেতু এই ঠিকানা পেয়ে গেছে, ঠিকানা অনুসারে সে সার্ভারের কাছে পৌঁছে গেছে। এই ঠিকানা অনুসারে সার্ভারের কাছে পৌঁছে যাওয়ার পর তার যে প্রোটোকল সে নিয়ে গেছিল এইচটিটিপি রিকোয়েস্ট, তার প্রোটোকলটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকল নিয়ে গেলে এখানে সে অবশ্যই শুধুমাত্র না, সাধারণত 80 নাম্বার পোর্টে যাবে, এবং 80 নাম্বার পোর্টে গিয়ে সে বলবে, একটা রিকোয়েস্ট দিবে যে ভাই আমাকে facebook.com এর পেজটা দাও। তখন সে কি করবে, এখানে যে ওয়েব সার্ভার আছে, ওয়েব সার্ভার দেখবে যে আচ্ছা ফেসবুক বেসিক্যালি পিএইচপিতে লেখা। এখন সে যেটা করবে যে ওই ওয়েব সার্ভার কাছে যখন যাবে, এই ওয়েব সার্ভারের সাথে ইন্টিগ্রেটেড যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের কাছে পাঠাবে। ওয়েব সার্ভার সাধারণত হয় অ্যাপাচি, ইঞ্জিনএক্স, এই ক্ষেত্রে আমি এই দুটোর কথাই বলবো, তবে মানে অন্য ক্ষেত্রে আইএসও হতে পারে, টমকেট হতে পারে, এরা সবই ওয়েব সার্ভার। বাট ফেসবুক, অ্যাপাচি অথবা ইঞ্জিনএক্স, কারণ সে যেহেতু পিএইচপিতে রান করে, সাধারণত পিএইচপির জন্য বেটার ওয়েব সার্ভার হলো অ্যাপাচি বা ইঞ্জিনএক্স আমরা করতে পারি। দুই ক্ষেত্রে এই দুটার একটাই হবে। এই ইঞ্জিনএক্স এর সাথে ওয়েব সার্ভারের সাথে আবার একটা কোনো ইঞ্জিন এটার সাথে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট অবস্থায় আছে, যে ইঞ্জিনটা এতদিন ছিল জেন্ড ইঞ্জিন, এখনো জেন্ড আছে, বাট এখন রিপ্লেস করতেছে ফেসবুক HHVM, হিপ হপ ভার্চুয়াল মেশিন, যেটা ফেসবুক তার কোম্পানি থ্রুতে ডেভেলপ করছে। বিকজ অফ এটা এরা দুজনই হচ্ছে বেসিক্যালি পিএইচপি ইঞ্জিন বলতে পারি, পিএইচপি ইঞ্জিন পিএইচপিকে রান করে। তো পিএইচপিকে রান করার পর এরা রেজাল্টটা দেয়, আর এইদিকে কোনো না কোনো ডেটাবেস ব্যবহার হচ্ছে। সো কোনো না কোনো ডেটাবেসে বেসিক্যালি এই ইঞ্জিনগুলো প্রয়োজনীয় কমিউনিকেশন ডেটাবেসের সাথে করে
তার রেজাল্টটা নিয়ে প্রসেস করে ব্রাউজারের কাছে ফেরত দিচ্ছে এবং ব্রাউজার তারপর এই রেসপন্সটা রিটার্ন করে দিচ্ছে ইউজারের কাছে এবং ইউজার ফেসবুকের পেজটা দেখতে পাচ্ছে। যখন লগইন সবসময় ডাটাবেজের সাথে কমিউনিকেট করবে এমন না, এটা নির্ভর করবে যে পেজে সে যেতে চাচ্ছে সেই পেজে যদি বলা থাকে ডাটাবেজে যাও অমুক ইনফরমেশন আনো, তখনই ইঞ্জিন ডাটাবেজের সাথে কানেক্ট করবে, ইনফরমেশনটা নিয়ে আসবে। সো মোটামুটি এই হচ্ছে ওয়েবে কিভাবে একটা ওয়েব পেজ লোড হয়, পুরো প্রসেসিংটা আমরা একটা হাই লেভেল আইডিয়া পেলাম, এটার সাথে টেকনিক্যাল ধারণাটাও পেলাম এবং টেকনোলজির ক্ষেত্রে আমি বেসিক্যালি পিএইচপি ভিত্তিক বিষয়গুলোকে নিয়ে সামনে আনছি, যেহেতু আমি নিজে কাজ করি এই বিষয়গুলোকে সামনে রেখে এই এগুলো নিয়ে, বাট একই কনসেপ্ট যে কোনোটার ক্ষেত্রে প্রযোজ্য। এটার উপর কমেন্ট দিবেন, কোনো কোশ্চেন্স থাকলে কোশ্চেন্স করবেন এবং আশা করি আপনাদের পুরো ডিসকাশনটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।